সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিলকিস সুলতানা তোমাদের আজকের পাঠদান কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা বাড়িতে নিরাপদে আছো এবং সুস্থ আছো। আমরা পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের আলোচনায় ছিলাম। প্রথম পত্রে আমরা পঞ্চম অধ্যায় অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার এই শিরোনামের আলোচনায় আমরা ছিলাম। গত ক্লাসগুলোতে আমরা অধিকার, কর্তব্য, মানবাধিকার সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছিলাম। আমাদের পঞ্চম অধ্যায়ের শিরোনামটা আমরা এক নজর দেখে নিই, রাইটস অ্যান্ড ডিউটিস অ্যান্ড হিউম্যান রাইটস। তাহলে এর আলোচনা আমরা সম্পূর্ণ করেছি পুরো টপিকসই, কিন্তু এখানে আরেকটি বিষয় আমাদের অধিকারের মধ্যে সেটা রয়ে গেছে, সেটা হলো তথ্য অধিকার। তাহলে আজকের পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা তথ্য অধিকার সম্পর্কে ধারণা লাভ করবে এবং নাগরিক জীবনে তথ্য অধিকারের প্রভাব বর্ণনা করতে পারবে। তাহলে আমাদের আজকের মূল আলোচনায় আমরা চলে যাই তথ্য অধিকার সম্পর্কে। তাহলে তথ্য অধিকার আইন এটা 2009 সালে হয়েছিল আমাদের দেশে। আমরা তথ্য অধিকার সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করার চেষ্টা করি। তথ্য অধিকার বলতে আসলে কোনো কর্তৃপক্ষের নিকট হতে তথ্য প্রাপ্তির অধিকারকে বোঝায়। তথ্য অধিকার আইন সাধারণত জনগণের তথ্য পাওয়ার স্বাধীনতা সংক্রান্ত আইন নামে পরিচিত। এ ধরনের আইন বিভিন্ন শিরোনামে পৃথিবীর 70টি দেশে প্রচলিত আছে। যুক্তরাষ্ট্রে এ ধরনের আইন আলোকিত আইন নামে পরিচিত। 1776 সালে প্রথম সুইডেনে এ ধরনের আইন প্রবর্তিত হয়, যা সংবাদপত্রের স্বাধীনতা আইন নামে পরিচিত ছিল। তথ্য গোপনীয়তা বা তথ্য অধিকার জাতিসংঘ স্বীকৃত একটি মৌলিক অধিকার। তাহলে আমরা এই তথ্য অধিকার আইন আমাদের 2009 জানার মধ্যে আমরা ধারণা জানলাম। এরপর আমরা আসি তথ্য অধিকার চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা একটি অবিচ্ছেদ্য অংশ। জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশে 2009 সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। এটা তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে। বাংলাদেশের সংবিধানের 3য় অধ্যায়ের 39 নং অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতাকে অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। নাগরিকের তথ্য জানার অধিকার প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করেছিল আসলে খ্রিস্টপূর্ব 449 অব্দে। তাহলে এর ধারাবাহিকতায় আমরা এর আগের স্লাইডে জেনেছি কিভাবে এসেছে। আর বাংলাদেশে এসেছে 2009 সালে। বাংলাদেশ একটি প্রজাতন্ত্র, যার অর্থই হলো জনগণের প্রাধান্য। তাই এখানে জনগণ শব্দটি অধিক গুরুত্বপূর্ণ। তথ্য অধিকার আইন হচ্ছে জনগণের সরকারি ও বেসরকারি কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পদ্ধতি এবং সেই সাথে জনগণের অধিকার সচেতনতা বৃদ্ধির একটি মৌলিক বিষয়। এরপর আমরা আসি তথ্য অধিকার দিবস কোন দিন। 28শে সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। অবাধ তথ্য প্রবাহ এবং তথ্যে সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিতকরণের জন্য এই দিবসটি পালিত হয়। 2002 সালে ইউনেস্কো সাধারণ সম্মেলনে 3টি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে স্বীকৃতি পায়। তথ্য অধিকার আইন 2009 এর উদ্দেশ্য তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত এই আইন প্রণীত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক এবং চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। তথ্য অধিকার আইন জনগণের এই মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়ে তথ্য অধিকার বাস্তবায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের পথকে সুগম করে থাকে। তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের ক্ষমতায়ন ঘটানো, দুর্নীতি প্রতিহত করা, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, রাজনৈতিক ব্যবস্থাটি যাতে জনগণের স্বার্থে কাজ করে
সেটাও নিশ্চিত করা। তাহলে জনগণ যত বেশি সরকারি তথ্য পাবে, তত বেশি জনগণে এইভাবে উপকৃত হতে পারবে। এবার আমরা আসি তথ্য অধিকার আইন ২০০৯ সালে যে ধারাসমূহ আছে সেখানকার উল্লেখযোগ্য কিছু ধারা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। কারণ এখানে অনেকগুলো ধারাই আছে। প্রত্যেকটি ধারা এখানে আলোচনা আমাদের জন্য আসলে দুরূহ ব্যাপার। তাহলে এই ধারা এখানে ৩৭টি ধারা আছে এবং ধারাসমূহ ৮টি অংশে বিভক্ত বা ৮টি এখানে অংশ গঠিত আছে। আর মূলত বাংলাদেশে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৫ই এপ্রিল ২০০৯ সালে রাষ্ট্রপতির সম্মতি সাপেক্ষে তথ্য অধিকার আইন প্রণয়ন করে, যা ৬ই এপ্রিল গেজেট আকারে প্রকাশিত হয়। সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস এবং সুশাসন প্রতিষ্ঠা করতে তথ্য অধিকার আইনের আসলে বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার তথ্য অধিকার আইন প্রণয়ন করে, যেটি সকল নাগরিকের জানা একান্ত জরুরি। নিচে সেই ধরনের যে ধরনের তথ্য সকল নাগরিকের জানা জরুরি, সেই তথ্যগুলোকে আইনের মাধ্যমে আইনের মাধ্যমে প্রণয়ন করা হয়েছে। তাহলে ৩৭টি ধারা এবং ৮টি অংশ নিয়ে আমরা একটু ধারণা লাভ করি। বিশেষ করে প্রথম অধ্যায়ে কি আছে বা প্রথম যে ৮টা খণ্ড, সেটাতে প্রারম্ভিকের সংক্ষিপ্ত শিরোনাম, সংজ্ঞা, আইনের প্রাধান্য, কি আইনের প্রাধান্য আছে সেটার উল্লেখ আছে। দ্বিতীয় অধ্যায়ে আছে তথ্য অধিকার, তথ্য সংরক্ষণ, প্রকাশ্য প্রাপ্তি। এরপরে আছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তথ্য অধিকার নিমিত্তে প্রত্যেক তথ্য প্রদান ইউনিটের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ। এরপরে আসছে আমাদের চতুর্থতে তথ্য কমিশন প্রতিষ্ঠা। এই যে তথ্য অধিকারের বিষয়টি নিশ্চিত করবে, এটার একটা রেগুলেটিং বডি বা এটার একটা অথরিটি থাকবে, সে অথরিটি তথ্য কমিশন। এই তথ্য কমিশন প্রতিষ্ঠা, গঠন, ক্ষমতা, কার্যাবলী, বাছাই, কমিশনের নিয়োগ, পদত্যাগ ইত্যাদি বিষয়গুলো, পারিশ্রমিক সুবিধাদি, সভা ইত্যাদি যে অর্গানিজম সেটা থাকবে। এটা চতুর্থ অধ্যায়ে ব্যাখ্যা দেওয়া আছে। এরপর আছে পঞ্চম অধ্যায়ে তথ্য কমিশনের আর্থিক বিষয়াদি, ষষ্ঠ অধ্যায়ে তথ্য কমিশনের কর্মকর্তা কর্মচারীদের বিষয়াদি। এরপরে আছে সপ্তমে আপিল ও অভিযোগিতা, আপিল নিষ্পত্তি, অভিযোগ দায়ের, প্রতিনিধিত্ব, জরিমানা এগুলো। তারপরে আছে অষ্টমে তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন, সরল বিশ্বাসীকৃত কাজকর্ম রক্ষণ, বিধি প্রণয়ন ক্ষমতা, অস্পষ্টতা দূরীকরণ, মূল পাঠ বা ইংরেজি এবং ইংরেজি পাঠ ইত্যাদি বিষয়গুলো আছে অষ্টমে। তাহলে আমরা এই ধারাগুলোর অংশগুলো সম্পর্কে জানলাম, কি প্রত্যেকটা ভাগে কোন কোন বিষয়গুলো আছে। এবার আমরা আসি তথ্য অধিকার আইনের ৪ ধারা অনুযায়ী কি বলা হয়েছে। আমরা আগেই বলেছি যে আমরা বিশেষ বিশেষ ধারাগুলো সম্পর্কে ধারণা লাভ করব। বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা এবং সংশ্লিষ্ট বেসরকারি দপ্তর হতে তথ্য সংগ্রহ করার জন্য আবেদন দাখিল করতে পারবে এবং নাগরিকের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য প্রদান করতে বাধ্য থাকবে। এটা হলো ধারা ৪-এর বিষয়। এছাড়া যে তাহলে এই ধারা ৪-এ আমরা যেটা বুঝলাম যে তথ্য নাগরিক তার আবেদন করতে পারবে, দাখিল করতে পারবে, না আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য প্রদান করতে বাধ্য থাকবে। তাহলে বোঝা গেল যে এখানে নাগরিকদের অধিকারের বিষয়টি অনেক সুস্পষ্ট। এই জন্য আমি এই ধারাটা উল্লেখ করেছি। এবার আমরা আসি তথ্য অধিকার ২০০৯ ৩২ নং ধারায় কি বলা হয়েছে। এখানে আসলে রাষ্ট্র পরিচালনার জন্য যে কিছু বিধিবদ্ধ নিয়মাবলী আছে, যে রাষ্ট্র ইচ্ছা করলে সব ধরনের তথ্য জনগণকে দিতে বাধ্য নয়। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখার স্বার্থে এবং গোয়েন্দা তৎপরতা চালানোর স্বার্থে রাষ্ট্র এই কাজটি করতে পারে। তাহলে আমরা এটা জেনে নিই, জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকারের ৮টি সংস্থাকে তথ্য প্রকাশে বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দান করা হয়েছে। সেগুলো হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, প্রতিরক্ষা গোয়েন্দা ইউনিটসমূহ, সিআইডি, বাংলাদেশ পুলিশ, এসএসএফ, জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল, এসবি, বাংলাদেশ পুলিশ এবং র্যাবের গোয়েন্দা সেল।
তাহলে এই 8টি যে ক্ষেত্র বা প্রতিষ্ঠান, এগুলোকে এই তথ্য প্রকাশে বাধ্যবাধকতা থেকে দূরে রাখা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো তথ্য দিতে বাধ্য নয় যাত্রী নিরাপত্তার স্বার্থে। এবার আমরা আসি তথ্য কমিশন যে গঠন করা হয়েছে, যে কমিশনের মাধ্যমে তথ্য অধিকারের বিষয়গুলো যে কার্য পরিচালনাগুলো সে যথাযথভাবে পরিচালিত হবে। বাংলাদেশের তথ্য কমিশন বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত স্বাধীন প্রতিষ্ঠান। এ আইনের বিধানে একজন প্রধান তথ্য কমিশনার এবং অন্য দুজন কমিশনার নিয়োগ করা আছে, এর মধ্যে অন্তত একজন মহিলা হবেন। সিআইসি কমিশনের প্রধান নির্বাহী হবেন। সিআইসি এবং অন্য দুজন কমিশনার রাষ্ট্রপতি নিয়োগ করবেন। এবার আমরা আসি তথ্য কমিশনের কার্যাবলীতে। তথ্য কমিশনের আমরা কিন্তু এখানে সবকিছু সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করছি। তথ্য কমিশনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অভিযোগ গ্রহণ এবং কোনো আবেদনকারী তথ্য প্রাপ্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আপিল কর্তৃপক্ষ কর্তৃক বঞ্চিত হয়ে কমিশনে অভিযোগ করলে তার তথ্য প্রাপ্তি নিশ্চিত করে। তথ্য কমিশন তথ্য অধিকার বাস্তবায়নে জনসচেতনতামূলক বিশেষ কার্যক্রম গ্রহণ করে থাকে। তথ্য প্রদানকারীদের দক্ষতা উন্নয়নে নিয়মিত অনলাইন ও অফলাইন প্রশিক্ষণও দিয়ে যাচ্ছে। এবার আমরা আসি তথ্য অধিকার আইনের সুবিধা। তথ্য অধিকার কে বলা হয় রাইট অফ অল রাইটস। তথ্য অধিকার আইনটি আসলে সর্বজনীন, রাষ্ট্রের সর্বস্তরে সকল শ্রেণী পেশার মানুষের জন্য এটা কাজ করে থাকে। তাহলে সকল শ্রেণী মানুষের অধিকার নিশ্চিত করে, জনগণকে সব কাজে অংশগ্রহণের অধিকার দেয়, তথ্য আদান প্রদানের মাধ্যমে সমাজের অবহেলিত, বঞ্চিত, সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায় নিশ্চিত করে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত ক্ষমতায়ন আসলে সম্ভব হয়ে ওঠে। এই আইনের প্রয়োগের মাধ্যমে মৌলিক অধিকার প্রতিষ্ঠা পায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়, আইনের শাসন এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা সম্ভব। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। তাহলে তথ্য অধিকার আইনের সুবিধা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা আসি তথ্য অধিকার আইনের প্রভাবটা আসলে কি পড়বে, জনজীবনেই এর প্রভাব পড়বে। তথ্য অধিকার আইনের প্রভাবটা আমাদের নাগরিক জীবনে কিভাবে প্রভাব পড়ে সে বিষয়ে আমরা সাধারণত জানার চেষ্টা করব। বাংলাদেশে নাগরিক জীবনে তথ্য আইন গুরুত্বপূর্ণভাবে আসলে প্রভাব রাখছে। বাংলাদেশের তথ্য কমিশন সূত্র থেকে জানা যায়, সারা দেশে যেসব বিষয়ে তথ্যের জন্য বিভিন্ন কর্তৃপক্ষের নিকট আবেদন পাওয়া গেছে, সেই বিষয়গুলোর মধ্যে ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত, সরকারি চাকরি, প্রশাসন ও মামলা মোকদ্দমা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, ত্রাণ ও পুনর্বাসন, সমাজসেবা ও সামাজিক নিরাপত্তা ইত্যাদি বিষয় উল্লেখযোগ্য। এ সকল বিষয়ে তথ্য প্রাপ্তির দ্বারা দুর্নীতির মাত্রা যেমন কমেছে, তেমনি নাগরিক জীবনে বিভিন্ন সফলতার পথও সুগম হয়েছে। তথ্য অধিকার আইন নাগরিকের ক্ষমতায়নের সাথে জড়িত এবং নাগরিকদের প্রতি রাষ্ট্র এবং এর অঙ্গ সংগঠন, রাজনৈতিক দলের নেতৃত্ব, প্রশাসন ও অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা নিশ্চিত করে। তথ্য অধিকার আইনের দ্বারা এটি নিশ্চিত হয় যে তথ্য জনগণের, সরকারের নয়। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। নাগরিকদের রায়ে সরকার নির্বাচিত হয় এবং নাগরিকদের প্রদত্ত করের টাকায় সরকার চলে। তাই নাগরিকদের চাহিদাকৃত তথ্য দিতে সরকার বাধ্য। তবে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সুসংহত করার সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তথ্য অধিকার সম্পর্কে নাগরিকদের সচেতন করে তোলা। তাহলে আমরা তথ্য অধিকারের যে জনগণের উপর যে প্রভাব আছে সেটা বিস্তারিত জানার চেষ্টা করি। আসলে এটি তথ্য একটি শক্তিশালী নাগরিক বান্ধব আইন। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইন একটি যুগোপযোগী আইন। রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে তথ্য অধিকারকে নাগরিকের অন্যতম অধিকার হিসেবে গণ্য করতে হবে। নাগরিকের তথ্য অধিকার নিশ্চিত হলে নাগরিকের সচেতনতা বৃদ্ধি পাবে, গণতান্ত্রিক চেতনা বিকাশ ঘটবে, দুর্নীতি দূরীভূত হবে এবং সেই সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতার পথও প্রশস্ত হবে। তাহলে এই তথ্য অধিকার এবার আমরা যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো একটু জানার চেষ্টা করি। এখানে অসুবিধাগুলোর মধ্যে আছে শহর কেন্দ্রিক জনসচেতনতা। এটা অসুবিধার কারণ হলো এখানে গ্রাম কেন্দ্রিক সচেতনতার অভাব রয়েছে। তথ্য অধিকার মূলত এটি রাজধানীর মধ্যে সীমাবদ্ধ। শহরের সুশীল সমাজ তথ্য অধিকার সম্পর্কে যতটা সচেতন, তৃণমূল পর্যায়ে অর্থাৎ গ্রাম পর্যায়ে ততটা সচেতন ও আগ্রহী নয়। তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে একটা জনগোষ্ঠী ঠিক
অবহিত নয়। শিক্ষিত জনগোষ্ঠীর বিশাল অংশের মধ্যেও আইন সম্পর্কে সঠিক ধারণা নেই। কমিশনে দায়ের করা অর্ধেকের বেশি অভিযোগ ত্রুটিপূর্ণ বিবেচিত হওয়ার পেছনে আইনটি সম্পর্কে ধারণা না থাকারই কারণ হতে পারে। তথ্য প্রকাশ ও সংরক্ষণের অভাব। আসলে সংরক্ষণের অভাবে অনেক তথ্য নষ্ট হয়ে যায়। তথ্য শ্রেণীবদ্ধ করা বা সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখার ব্যবস্থা আমাদের দেশে দুর্বল। ফলে যাচিত তথ্য অনেক সময় খুঁজে পাওয়া যায় না বা খুঁজে পাওয়া সহজসাধ্য হয়ে পড়ে, সময়সাধ্য হয়ে পড়ে। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তথ্য সরবরাহ করতে সমস্যায় পড়তে হয়। তথ্য অধিকার আইনের সফলতার অনেকটাই নির্ভর করে তথ্য সংরক্ষণ ও তা সহজভাবে চিহ্নিতকরণের উপর। কিন্তু আমাদের দেশে বিভিন্ন সরকারি কার্যালয়ে তথ্য বা দলিল দস্তাবেজ সঠিক পন্থায় সংরক্ষণ করার ব্যবস্থা নেই। এ বিষয়ে নির্দেশ থাকলেও প্রয়োজনীয় আইন নেই। তাহলে আমরা বুঝলাম যে প্রকাশ ও সংরক্ষণের অভাব রয়েছে। এবার আসি পর্যাপ্ত প্রযুক্তি ব্যবস্থার অভাব। তথ্য গ্রহণকারী এবং প্রদানকারী উভয়ের মধ্যে তথ্য প্রযুক্তির সংযোগের অপর্যাপ্ততা রয়েছে। এছাড়া অধিকাংশ দপ্তরে ফটোকপি মেশিন না থাকে তথ্য সরবরাহ করার জন্য ফটোকপি করার যে প্রয়োজন হলে দাপ্তরিক নথিপত্র দোকান থেকে ফটোকপি করতে হয়। ফলে নথির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। অনেক দপ্তরে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এবং ইন্টারনেট সুবিধা না থাকার জন্য তথ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা, সংগ্রহের ক্ষেত্রে সমস্যা হয়, যা তথ্য প্রদান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে থাকে। এছাড়া আছে অপর্যাপ্ত আ জরিমানা। অপর্যাপ্ত জরিমানা বলতে এখানে যা বোঝাচ্ছে যে তথ্য আইন অনুযায়ী তথ্য প্রদান না করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে জরিমানা বিধান থাকলেও পরিমাণ অনেক কম। পর্যাপ্ত জরিমানা আ সর্বোচ্চ জরিমানা ৳৫,০০০। ইচ্ছা করে দেরি করলে প্রতিদিন ৳৫০ জরিমানা। আমাদের দেশে যেখানে দুর্নীতি আ আ দূর করা দুর্নীতি হ্রাস করার জন্য সরকার অনেক তৎপর। সেখানে আ জরিমানা বাড়ানো যেতে পারে বলে মনে হয়। এটা একটা অসুবিধা হতে পারে। কারণ দুর্নীতি রোধ করতে গেলে জরিমানা এখানে বেশি করলে কাজের প্রতি অনেকের নিষ্ঠা থাকবে। তাই এই জরিমানা অনেক কম। এছাড়া এই পরিমাণ জরিমানা অনেকেই পক্ষে হয়তো সক্ষম হবে। এজন্য বিশেষজ্ঞরা বলেন যে এখানে জরিমানার পরিমাণ বাড়ালে হয়তো কাজের প্রতি অনেকের দায়িত্ব বাড়বে। কারণ দায়িত্ব অবহেলা কিন্তু একটা দুর্নীতির অংশ। এছাড়া জরিমানার পরিমাণ বাড়ানো যেতে পারে তথ্য অধিকার আইনের সুফল ভোগ করার জন্য জনগণ যাতে সুফল ভোগ করতে পারে এই কারণে হতে পারে। এইজন্য অনেকে বলে থাকে অপর্যাপ্ত জরিমানার কারণ যারা এটার সাথে জড়িত তারা যেন এই কাজটাতে অবহেলাভাবে না দেখে। এটা মাঠ পর্যায়ের কর্মীরা যেন জনগণকে সেবা দিতে পারে। তথ্য অধিকার আইন চর্চার ক্ষেত্রে অনীহা। এখানে তথ্য অধিকার আইন চর্চার ক্ষেত্রে অনীহা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো আমাদের দেশে আসলে দীর্ঘদিনে গোপনীয়তার সংস্কৃতি চর্চার কারণে তথ্য অধিকার চর্চার ক্ষেত্রে বেশ অনীহা পরিলক্ষিত হচ্ছে। তথ্য অধিকার অনুযায়ী নির্ধারিত ফর্মে তথ্য প্রাপ্তির আবেদন দাখিল করা হলে আবেদনকারীকে যথাসময়ে তথ্য সরবরাহ করা যদি সম্ভব না হয়, অপারগতার নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া তথ্য অধিকার চর্চার অংশ। কিন্তু অনেক দপ্তরে তথ্য অধিকারের আবেদনপত্র গ্রহণ করতে আপত্তি দেখা দেয়। তথ্য প্রদানে ব্যর্থতার জন্য অপারগতার নোটিশ প্রদানের কোনো নজির আসলে সচরাচর এখন আ এতটা মানে এটা হয়নি, প্র্যাকটিসের পর্যায়ে আসেনি। এজন্য এটাকেও একটা কারণ হিসেবে অনেকে মনে করে থাকেন। তাহলে আমরা এই অসুবিধাগুলো সম্পর্কে জানলাম। তাহলে এরপরে আমরা তাহলে নিশ্চয়ই এই সমস্যাগুলোরও এটার সমাধান বের হয়ে আসবে। এবার আমরা আসি তথ্য অধিকার আইনের সুফল ভোগ করার করণীয় পদক্ষেপ সম্পর্কে। নিশ্চয়ই যেহেতু এখানে সমস্যা আছে, তাহলে সমস্যা দূর করারও নিশ্চয়ই কোনো ব্যবস্থা রয়ে গেছে। তাহলে কি ব্যবস্থা থাকতে পারে? সুফল ভোগে করণীয় পদক্ষেপগুলো তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। তথ্য অধিকার আইন পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়ার অন্যতম প্রধান কারণ আইনটি সম্পর্কে সব কর্মকর্তা জনসাধারণ মধ্যে সঠিক ধারণা না থাকা। এ কারণে তথ্য অধিকার আইন ও নাগরিকের তথ্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি জানানো ও সচেতন করার জন্য ব্যাপক প্রচারণা প্রয়োজন। সব শ্রেণীর মানুষ বিশেষ করে গ্রামীণ, প্রান্তিক ও আদিবাসী জনগণের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তাহলে তারা যেন সঠিক পদ্ধতিতে তথ্য প্রাপ্তির আবেদন করতে পারে এবং নিজেদের অধিকার বিষয়ে
উন্নয়ন ঘটাতে পারে সে ব্যাপারে খেয়াল করা উচিত। এছাড়া আছে তথ্য অধিকার আইনের সীমাবদ্ধতা দূর করা। তাহলে নিশ্চয়ই এখানে আমরা আগেও জেনেছি যে সীমাবদ্ধতা আছে কিছুটা। তথ্য অধিকার আইন সংশোধন করে দুর্বলতা ও সীমাবদ্ধতা দূর করা প্রয়োজন। তথ্য প্রাপ্তির সময়সীমা কমিয়ে আনা, আপিল কর্তৃপক্ষ নিয়োগ সম্পর্কে স্পষ্টতা আনা, তথ্য না প্রদান সংক্রান্ত তালিকা হ্রাস করা, সরকারি অনুদান ও ভর্তুকি গ্রহণকারী কর্তৃপক্ষকে তথ্য অধিকার আইনের আওতায় আনা, আইনের ক্ষেত্রে সম্প্রসারণ করা, তথ্য কমিশনে জরিমানা আরোপ করার ক্ষমতা বৃদ্ধি করা প্রভৃতি ক্ষেত্রে আইনটি সংস্কার করা যেতে পারে। এছাড়া আছে তথ্য প্রকাশের ব্যবস্থা করা। তথ্য প্রকাশের ব্যবস্থা যেমন তথ্য অধিকার আইন এবং তথ্য অধিকার প্রবিধানমালা অনুসারে সব দপ্তর কর্তৃক স্বপ্রণোদিত তথ্য প্রকাশের কার্যক্রম নিশ্চিত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সব মন্ত্রণালয় এর অধীন দপ্তরগুলিকে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ নিশ্চিত করে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তার মানে এই কর্মকর্তাদের সকল নিজ নিজ সংস্থা প্রতিষ্ঠানের সম্পৃক্ত কর্মকর্তাদের আন্তরিকতা, সদিচ্ছা ও কমিটমেন্ট তথ্য অধিকার নিশ্চিতকরণে আসলে বিশেষ ভূমিকা পালন করতে পারে। এছাড়া আসছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা। তাহলে প্রশিক্ষণ একটি বিশেষ বিষয়। আইনের বিধান অনুসারে প্রতিটি সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসের দৃশ্যমান স্থানে তথ্য প্রদান শাখা স্থাপন করা সহ সেখানে প্রয়োজনীয় লোকবল নিয়োজিত করতে হবে। প্রতি ইউনিটে তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পাশাপাশি একজন করে বিকল্প কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন, যাতে একজনের অনুপস্থিতি বা অসুস্থতার সময়কালে তথ্য আবেদনকারী ক্ষতিগ্রস্ত না হয়। সাধারণ জনগণের সুবিধার্থে নিয়োগকৃত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, ঠিকানা, ফোন, ফ্যাক্স, ইমেল ঠিকানা ইত্যাদি তথ্যসহ প্রচারপত্র প্রকাশ করা প্রয়োজন। এছাড়া আছে তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক আইনের সংস্কার। তথ্য অধিকার আইনের সঙ্গে যেসব আইন, বিশেষ অফিসিয়াল গোপনীয় আইন, যেগুলো সাংঘর্ষিক বলে মনে হয়, সেগুলোর আসলে সহজ করা প্রয়োজন। অফিসিয়াল গোপনীয় আইন বলবৎ থাকে তথ্য প্রদানকে সীমাবদ্ধতা ও সুযোগ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন। এছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার বা প্রচলন করতে হবে। তথ্য সংরক্ষণ ও সহজে চিহ্নিত করেন তথ্য প্রযুক্তি ব্যবহার প্রয়োজন। দ্রুত তথ্য প্রদানের প্রয়োজনে ডিজিটাল মাধ্যমে তথ্য সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন প্রশিক্ষণ ক্ষেত্রে বিভিন্ন ক্যাডার সার্ভিসের সিলেবাসে তথ্য অধিকার আইন অন্তর্ভুক্ত করা দরকার। এছাড়া তথ্য প্রদান ও গ্রহণে আগ্রহ সৃষ্টির জন্য প্রশাসনের জবাবদিহিতাও নিশ্চিত করা প্রয়োজন। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সুফল ভোগ করার জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আমরা সুফল ভোগ করতে পারবো আশা করা যাচ্ছে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে যা জানলাম যে এই তথ্য অধিকার আইনটি কিভাবে আসলো এবং বাংলাদেশে 2009 সালে এটি প্রচলন শুরু হয় এবং এটা সুফল কিভাবে জনগণ ভোগ করছে এবং এই আইনটি ব্যবহারের ক্ষেত্রে কি ধরনের সীমাবদ্ধতা রয়েছে এবং সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত এ বিষয়ে আমরা ধারণা লাভ করলাম। তাহলে আমাদের আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেগুলো আমরা এক নজরে দেখে নিই। তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা লাভ করলাম, সেই সাথে আমরা তথ্য অধিকার আইনের উদ্দেশ্য, সেই সাথে তথ্য অধিকার দিবস একটি আছে, সেই দিবসটি সম্পর্কে জানলাম, যেটি 28শে সেপ্টেম্বর পালিত হয়। 2002 সাল থেকে এটি পালিত হয়ে আসছে। এরপর আমরা তথ্য অধিকার আইনের ধারাসমূহ সম্পর্কে জানলাম। এখানে 37টি ধারা আছে এবং 8টি অংশে বিভক্ত। এই 8টি অংশের মধ্যে কি কি বিষয় আছে সেটা ধারণা নিলাম এবং আমরা এই ধারাগুলোর মধ্যে যে ধারা 4টা আজকে এখানে আমরা উল্লেখ করেছি। এখানে আবার আছে 32 নম্বর ধারায় রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র কিভাবে 8টি গোয়েন্দা সংস্থা তথ্য প্রকাশে বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করলাম। সেই সাথে তথ্য কমিশন কিভাবে গঠন করা হয়েছে এবং তথ্য কমিশনের কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা লাভ করলাম। সেই সাথে সুবিধা, তথ্য অধিকার আইনের সুবিধার সাথে আমাদের যে জনগণের উপরে যে প্রভাব, নাগরিক জীবনের যে তথ্য অধিকার আইনের প্রভাব, নাগরিকের ক্ষমতায়ন বৃদ্ধি, গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটিয়ে কিভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার পথ সুপ্রশস্ত করে এবং কিভাবে আমাদের সুশাসনের পথ এগিয়ে নিয়ে যায় সেটা জানলাম। এছাড়া আমাদের
এই অসুবিধাগুলো সম্পর্কে ধারণা লাভ করলাম। সেই সাথে কিভাবে আরো বেশি সুফল ভোগ করা যায় সে সম্পর্কেও আমরা ধারণা লাভ করলাম। তাহলে আজকের আমরা এখান থেকে আমি মাত্র ২ টো প্রশ্ন রেখেছি বাড়ি কাজের জন্য। তথ্য অধিকার কি? সেই সাথে আ নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে আমাদের আজকের আলোচনা এখানেই পর্যন্ত আমরা রাখলাম। নিশ্চয়ই তোমরা ধারণা লাভ করেছো আমাদের এই চ্যাপ্টারে কিন্তু অধিকার, কর্তব্য, মানবাধিকার, সেই সাথে নতুন সংযোজন আমরা করেছি যেটা তথ্য অধিকার। ৪ টি টপিক সম্পর্কে আমাদের পাঠ আলোচনা সম্পন্ন হয়েছে। বাড়িতে তোমরা প্রতিনিয়ত এগুলো অধ্যয়ন করো, অনুশীলন করো, তাহলে দেখবে যে তোমাদের একসময় তোমরা যখন পরীক্ষা চলে আসবে তখন পরীক্ষার সময় তোমাদের প্রস্তুতি যথাযথ থাকবে। তোমরা বারবার এই স্লাইডগুলোকে ফলো করো এবং দেখো, তাহলে দেখবে যে তোমরা এখানে কোনো অসঙ্গতি থাকার কথা না তোমাদের লেখাপড়ায়। তাহলে আমরা আজকে আলোচনা এই পর্যন্তই রাখলাম। তোমরা বাড়িতে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলকে অশেষ ধন্যবাদ।